হ্যালো সবাই, আশা করি সবাই ভালো আছো। তো সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো আমরা বৃত্তগতি পড়ছি। বৃত্তগতির আজকে একটা স্পেশাল টপিক আছে অভিকেন্দ্র ত্বরণ। আমরা সেই অভিকেন্দ্র ত্বরণ নিয়ে আলোচনা করব। একটা জিনিস খেয়াল করো যে কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে তাহলে কিন্তু তার বেগের যে ডিরেকশনটা আছে সেটা কিন্তু অনবরত পরিবর্তন হচ্ছে, তাই না? মনে করো কোনো বস্তু এরকম সার্কুলার পথে ঘুরছে, তাহলে এইখানে যখন আছে তখন তার বেগ এই দিকে, এইখানে যখন আছে তখন তার বেগ একদিকে। তো সে যদি সমদ্রুতিতেও ঘোরে তাহলেও কিন্তু তার যে দ্রুতি বেগের যে ডিরেকশন, সেই বেগের ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। এখন বেগ হচ্ছে ভেক্টর রাশি, তাহলে বেগের যদি ডিরেকশন চেঞ্জ করে তাহলেও কিন্তু এর মধ্যে ত্বরণ থাকবে, তাই না? এটা আমরা যখন আমরা ভেক্টর যখন পড়েছিলাম তখন এটা দেখেছিলাম যে মান একই আছে, কিন্তু যদি বেগের ডিরেকশনটা চেঞ্জ করে তাহলে কিন্তু ত্বরণ থাকে, তাই না? কারণ বেগ হচ্ছে ভেক্টর রাশি। ত্বরণকে কীভাবে লেখা হয়? ভি মাইনাস ইউ বাই টি। যদি ভি আর ইউর মানটা একই, কিন্তু যেহেতু এরা ভেক্টর তাই জন্য এদের কিন্তু একটা মান থাকবে, অর্থাৎ এটা ত্বরণ থাকবে। তাহলে আমরা বলতে পারি যে কোনো বস্তু যদি এরকম বৃত্তাকার পথে ঘোরে তাহলে কিন্তু একটা ত্বরণ থাকে, ঠিক আছে? এবার সেই ত্বরণটা কত এবং সেই ত্বরণটা কোন দিকে কাজ করে সেইটাই আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে? তো এই যে ত্বরণটা, দু রকমের ত্বরণ আছে দেখবো যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘোরে। তার মধ্যে একটা ত্বরণ আমরা বলবো অভিকেন্দ্র ত্বরণ। দেখবো আমরা সেই ত্বরণটা কেন্দ্রের দিকে হচ্ছে, এই টুয়ার্ডসটা কেন্দ্র, এই সেন্টারের দিকে হচ্ছে। আরেকটা ত্বরণ থাকবে, সেটা স্পর্শকীয়ভাবে থাকবে। এই যে কেন্দ্রের দিক বরাবর যে ত্বরণটা পাবো সেই ত্বরণটাই হচ্ছে আমাদের অভিকেন্দ্র ত্বরণ, এবং সেইটাই আমরা ক্যালকুলেট করতে শিখবো। কিন্তু সেইটা শেখার আগে আমরা কতগুলো জিনিস শিখতে হবে, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। চল, তো মনে করো কোনো একটা বস্তু এরকম বৃত্তাকার পথে ঘুরছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই, ঠিক আছে? কোনো একটা সময় বস্তুটা এইখানটাই আছে, তার এই যে স্থানাঙ্ক এইটা হচ্ছে আমাদের আর ভেক্টর, আর এই দিক বরাবর একক ভেক্টর হচ্ছে আর ক্যাপ, ঠিক আছে? আমরা জানতে চাইছি যে আর ক্যাপটা কত। দেখো পি বিন্দুটির স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয়, তাহলে এখান থেকে যদি একটা লম্ব টানি তাহলে এইটা হবে এক্স, এইটা হবে ওয়াই। তাহলে এক্স কত হবে? দেখো আর কস থিটা হবে। যদি এই অ্যাঙ্গেলটাকে থিটা বলি তাহলে এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা হবে। এক্স বাই আর সমান হচ্ছে কস থিটা, ভূমি বাই অতিভুজ। ঠিক একইভাবে ওয়াই বাই আর হচ্ছে সাইন থিটা, তাহলে ওয়াই সমান হচ্ছে আর সাইন থিটা, ঠিক আছে? তাহলে আর ভেক্টরকে আমরা কীভাবে লিখব? আর ভেক্টর হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, তাই না? যেটা ভেক্টর আমরা শিখেছি, আর সমান হচ্ছে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ। তখন আর ভেক্টরকে আমরা লিখতে পারি আর কস থিটা আই ক্যাপ প্লাস আর সাইন থিটা জে ক্যাপ। আমরা জানতে চাই যে আর একক ভেক্টরটা, এই আর ক্যাপটা কত। তাহলে আর ক্যাপটা কত হবে? আর ভেক্টর বাই আর ভেক্টরটা এইটা পেয়েছি, তাকে যদি আর দিয়ে ডিভাইড করে দিই তাহলে কস থিটা আই ক্যাপ পাবো প্লাস সাইন থিটা জে ক্যাপ পাবো, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে আমাদের আর ভেক্টর, কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ। আরেকটা একক ভেক্টর আমরা বার করবো এখানে, সেটা হচ্ছে আর এর সঙ্গে পারপেন্ডিকুলার, এটাকে আমরা বলবো থিটা ক্যাপ। কিছু বই থিটা ক্যাপ আছে, কিছু বই টি ক্যাপ আছে, ছোটদের টি স্পর্শক দিয়ে একটু ট্যানজেন্সিয়াল, সেই জন্য টি ক্যাপও আছে। এই থিটা ক্যাপটাকে বার করবো। দেখো থিটা ক্যাপটা বার করা খুব সোজা। আমরা থিটা ক্যাপটাকে কি করলাম, এইখানটায় আগে, এইটা হচ্ছে আমাদের থিটা। ভেক্টরকে প্যারালালি আমি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে এই থিটা ক্যাপটাকে এখানে নিয়ে এলাম, দৈর্ঘ্যটা যেন সেম থাকে। এখন দেখো এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা থিটা হবে, এইটা প্লাস এইটা 90, আবার এইটা প্লাস এইটা 90, তাহলে এইটা প্লাস এইটা সমান এইটা প্লাস এইটা, সেখান থেকে এইটা থিটা হলে এইটা থিটা হবে। তাহলে থিটা ক্যাপ সমান কত হবে? দেখো থিটা ক্যাপের এক্স অক্ষ বরাবর উপাংশ, থিটা ক্যাপের এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে থিটা ক্যাপের মান ইন্টু কস থিটা। তাহলে থিটা ক্যাপের এক্স অক্ষ বরাবর উপাংশটাকে আমরা এইভাবে লিখতে পারি মাইনাস কস থিটা আই ক্যাপ। মাইনাস কেন হলো? কারণ এই ডিরেকশনটা হচ্ছে মাইনাস আই ক্যাপ বরাবর, আর থিটা ক্যাপের মানটা হচ্ছে 1, ঠিক আছে? থিটা ক্যাপের এই দিক বরাবর উপাংশ হচ্ছে
থিটা ক্যাপের মান ইন্টু কস থিটা, থিটা ক্যাপের মান তো 1 কারণ ওটা একক ভেক্টর। আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত? থিটা ক্যাপের মান ইন্টু কস থিটা, থিটা ক্যাপের মান হচ্ছে 1, তাহলে প্লাস সাইন থিটা, কি করলাম ভুল করলাম, সরি, এই থিটা ক্যাপের এই দিক বরাবর কম্পোনেন্ট হচ্ছে কস থিটা আর এই দিক বরাবর কম্পোনেন্ট হচ্ছে সাইন থিটা, তাই না? তাই না, কারণ এইটা তো থিটা, তাহলে থিটা ক্যাপের এই দিক বরাবর কম্পোনেন্ট হচ্ছে সাইন থিটা, তাহলে হবে সাইন থিটা আই ক্যাপ প্লাস এই দিক বরাবর কম্পোনেন্ট হচ্ছে কস থিটা, তাহলে কস থিটা জে ক্যাপ, তাহলে এইটাই হচ্ছে থিটা ক্যাপের মান। তো এই দুটোকে আমরা খেয়াল রাখবো, আর ক্যাপ আর থিটা ক্যাপের মান খেয়াল রাখবো। এবার যারা একটু ডেরিভেটিভ শিখেছো, একটুখানি ডেরিভেটিভ যারা শিখেছো, তারা জানো যে সাইন থিটার ডেরিভেটিভ, সাইন থিটার ডেরিভেটিভ হচ্ছে কস থিটা, আর কস থিটার ডেরিভেটিভ থিটার রেসপেক্টে কস থিটার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন থিটা। যারা এখন শিখোনি তারা এখন এটা মনে রাখো যে থিটার রেসপেক্টে সাইন থিটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে সেটা কস থিটা হবে, আর কস থিটা যদি ডেরিভেটিভ করি তাহলে মাইনাস সাইন থিটা হবে। ঠিক আছে, চলো আমরা দেখি যে ডি আর ক্যাপ ডি থিটা কত হবে, অর্থাৎ এইটা যদি থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কত হবে। প্রথম আসছে কস থিটার ডেরিভেটিভ, সেটা কত হবে মাইনাস সাইন থিটা, আই ক্যাপটা আই ক্যাপই থাকবে, তার ডেরিভেটিভ হয় না। তারপর হচ্ছে সাইন থিটা, সাইন থিটার ডেরিভেটিভ করলে কস থিটা হয়, তাহলে প্লাস কস থিটা জে ক্যাপ। ঠিক আছে, তাহলে আর ক্যাপের যদি ডেরিভেটিভ করি মাইনাস সাইন থিটা আই ক্যাপ প্লাস কস থিটা জে ক্যাপ হবে। এইটা মানে কি? এটা মানে থিটা ক্যাপ, থিটা ক্যাপ। ঠিক একইভাবে আমরা যদি ডি থিটা ক্যাপ ডি থিটা করি তাহলে কি হবে এখন? এইটার থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করবো, সাইন থিটার ডেরিভেটিভ করলে কস থিটা হবে, মাইনাসটা তো সামনে আছেই, তাহলে আগে মাইনাস লিখলাম, সাইন থিটার ডেরিভেটিভ করলাম কস থিটা হয়ে গেল, আর আই ক্যাপটা থেকে গেল। কস থিটার ডেরিভেটিভ করলে মাইনাস সাইন থিটা হবে, তাই বলছে আমাদের, তাহলে মাইনাস সাইন থিটা জে ক্যাপ। এইটা মানে কি? এইটা মানে দেখো মাইনাস আর ক্যাপ, এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে আর ক্যাপ পড়ে থাকে, তাহলে এইটা হচ্ছে মাইনাস আর ক্যাপ। তাহলে এই দুটো জিনিস মনে রাখবে যে ডি আর ক্যাপ ডি থিটা হচ্ছে থিটা ক্যাপ, আর ডি থিটা ক্যাপ ডি থিটা মানে হচ্ছে মাইনাস আর ক্যাপ। তাহলে আমরা এই দুটো জিনিসকে মনে রেখে দেব। ঠিক আছে, চলো তাহলে একটু বুঝে ফেললাম। আমরা জানতে চাইছি যে এই বস্তুটার ত্বরণ কত, যে বস্তুটা বৃত্তাকার পথে ঘুরছে তার ত্বরণ কত। দেখো এই যে আর ভেক্টরটা, এটাকে লিখতে পারি আর ইন্টু আর ক্যাপ। ঠিক আছে, তার কারণ সোজা, তার কারণ হচ্ছে আর ক্যাপ মানে হচ্ছে আর ভেক্টর বাই আর, তাহলে আর ভেক্টর সমান হচ্ছে আর ইন্টু আর ক্যাপ, কোনো ব্যাপার নেই। চলো আমরা ডেরিভেটিভ করি, তাহলে ডি আর ক্যাপ ডিটি, বেগ মানে তো হচ্ছে এইটা, বেগ মানে হচ্ছে ডি আর ডিটি, সমান কত হবে? আরটা তো এর ব্যাসার্ধ যেটা কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ হয় না, তাহলে আর ডি আর ক্যাপ ডিটি। এটা আমরা জানি না, আমরা ডি আর ক্যাপ ডি থিটা জানি, তাহলে এটাকে কীভাবে লিখবো? এটাকে এইভাবে লিখি, আর ডি আর ক্যাপ ডি থিটা ইন্টু ডি থিটা ডিটি। ঠিক আছে, এটাকে কীভাবে লিখলাম? ওপর নিচে থিটা ডি থিটা লিখলাম, ডি থিটা ডি থিটা কেটে গেলে এটাই আসবে, সিম্পল জিনিস। এই ডি থিটাটা কেন নিয়ে এলাম? কারণ আমরা ডি আর ক্যাপ ডি থিটা জানি। তাহলে ভি সমান কত পেলাম? অ্যাকচুয়ালি ভেক্টর, ভি ভেক্টর সমান কত পেলাম? আর ডি আর ক্যাপ ডি থিটা মানে ডি আর ক্যাপ ডি থিটা মানে থিটা ক্যাপ, আর ডি থিটা ডিটি মানে হচ্ছে ওমেগা, তারপরে কী পেলাম? ওমেগা আর থিটা ক্যাপ। তারপরে এখান থেকে কি বুঝছি? যে বস্তুটার যে বেগ সেটা থিটা ক্যাপ বরাবর হবে, বস্তুটার বেগ সেটা স্পর্শকীয় বরাবর হবে থিটা ক্যাপ বরাবর, এবং তার মান কত হবে? তার মান হবে ওমেগা। এবার যদি ত্বরণ বার করি, যদি এ বার করতে চাই তাহলে সেটা ডিভিডিটি হবে,
এবারে এই টার্মটার আমাকে ডেরিভেটিভ করতে হবে, আরটা তো কনস্ট্যান্টই থাকবে, তাহলে আরটা বেরিয়ে এলো। তাহলে দুটো টার্ম আছে ওমেগা আর থিটা, দুটোই পরিবর্তনশীল রাশি, ঠিক আছে। ইন জেনারেল ওমেগাটাও পাল্টাতে পারে, থিটাটা তো পাল্টাই অবশ্যই। তাহলে প্রথমে থিটা ক্যাপটাকে বার করে রাখলাম, ডি ওমেগা ডিটি করলাম, প্লাস আরটা তো কমন আছেই, ওমেগাটাকে কনস্ট্যান্ট রাখলাম, ডি থিটা ডিটি করলাম। এটা যারা ডেরিভেটিভ শিখেছো তারা জানো যে ডবল ফাংশনের ডেরিভেটিভ, এখানে ওমেগা আর থিটা ক্যাপের ডেরিভেটিভ হচ্ছে, আরটা কনস্ট্যান্ট থাকছে, তাহলে একবার ওমেগার ডেরিভেটিভ হবে, একবার থিটা ক্যাপের ডেরিভেটিভ হবে, মাঝখানে প্লাস থাকবে, ঠিক আছে, বুঝে গেছে। চলো, ডি ওমেগা ডিটি মানে হচ্ছে আলফা, কৌণিক ত্বরণ, এটা আমরা শিখেছি। তাহলে প্রথম টার্মটা হয়ে গেল আর আলফা থিটা ক্যাপ প্লাস, এটি কি হবে আর ওমেগা ডি থিটা ডিটি আমরা জানি না, তাহলে কি লিখবো, ডি থিটা ক্যাপ ডি থিটা ইন্টু ডি থিটা ডিটি, আগেরটার মতনই। যেহেতু থিটার রেসপেক্টিভ ডেরিভেটিভ আমরা জানি, তাই নিচে ডি থিটা জোর করে নিয়ে আসবো, জোর করে নিয়ে আসার জন্য ওপরে আবার একটা ডি থিটা নিয়ে আসতে হবে, ডি থিটা দিতে কেটে গেলে এটাই আসে, আমরা এটা জানি বলে আমরা এটাকে নিয়ে আসছি। ডি থিটা ক্যাপ ডি থিটা মানে মাইনাস আর ক্যাপ, তাহলে এ ইজ ইকুয়াল টু পেলাম, প্রথমটা পেলাম আর আলফা থিটা ক্যাপ, আর দ্বিতীয়টা কি পেলাম আর ওমেগা, আর ডি থিটা ডিটি মানেও তো ওমেগা, তাহলে আর ওমেগা স্কোয়ার, আর ওমেগা স্কোয়ার ডি থিটা মানে হচ্ছে মাইনাস আর ক্যাপ, তাহলে এখানে মাইনাস হয়ে গেল আর ক্যাপ। তাহলে দেখছি বস্তুটার ত্বরণে দুটো পার্ট, একটা হচ্ছে স্পর্শকীয়ভাবে একটা ত্বরণ আছে, এটা কোন দিক বরাবর ত্বরণ, এটা হচ্ছে থিটা ক্যাপ বরাবর, এই দিক বরাবর একটা ত্বরণ আছে, আর একটা ত্বরণ আছে এইটা আর ওমেগা স্কোয়ার, এটা কোন দিকে আছে মাইনাস আর ক্যাপ বরাবর, অর্থাৎ আর ক্যাপ যেদিকে লিখেছি তার উল্টো দিক বরাবর একটা ত্বরণ আছে, কারণ মাইনাস আর ক্যাপ এসছে। এইটাকে বলা হয় স্পর্শকীয় ত্বরণ, ট্যানজেন্সিয়াল ত্বরণ, আর এইটাকেই বলা হয় তোমার অভিকেন্দ্র ত্বরণ, ঠিক আছে, সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশন। তাহলে কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে তাহলে তার দু রকমের ত্বরণ থাকতে পারে, একটা হচ্ছে স্পর্শকীয় ত্বরণ, এটা থাকতেও পারে নাও থাকতে পারে। কেন? যদি আলফাটা 0 হয়ে যায় তাহলে এটা থাকবে না, যদি বস্তুটার ওমেগার কোনো পরিবর্তন না হয় তাহলে ডি ওমেগা ডিটি 0 হয়ে যাবে, তোমার এই টার্মটা 0 হয়ে যাবে। যদি সমকৌণিক বেগে যায় তখন এই টার্মটা থাকবে না, কিন্তু এই টার্মটা ওমেগা থাকলেই থাকবে। অর্থাৎ কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে তাহলে তার ত্বরণ ওমেগা স্কোয়ার আরটা তো হবেই, এটা থাকতেও পারে নাও থাকতে পারে, সেটা ডিপেন্ড করছে ওমেগাটা পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না। তাহলে আমরা ক্লিয়ারভাবে লিখি, এই কী পেলাম, তাহলে কোনো বস্তুর ত্বরণ কী পেলাম, একটা হচ্ছে আর আলফা থিটা ক্যাপ, আরেকটা পেলাম কি ওমেগা স্কোয়ার আর ক্যাপ। এইটাকে বলবো স্পর্শকীয় ত্বরণ, এটা হচ্ছে থিটা ক্যাপ বরাবর ত্বরণ, আর এইটাকে বলবো আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্ট্রিফিউগাল অ্যাক্সিলারেশন, যেটার মান হচ্ছে ওমেগা স্কোয়ার আর। তাহলে যদি বলেছে এর ক্ষেত্রে মোট ত্বরণ কত, এর ক্ষেত্রে টোটাল যে ত্বরণটা হবে সেটা √, এ থিটা স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, কারণ এ থিটা আর এসিটা এদিকে বেরিয়েছে, এরা পরস্পর পারপেন্ডিকুলার। মাইনাস চিহ্নটা লিখি নাই, কারণ মাইনাস চিহ্নটা শুধুমাত্র ডিরেকশন বোঝানোর জন্য ব্যবহার করা হয়। তাহলে বোঝা গেল? তাহলে এটা বুঝতে পারলাম যে এ থিটাটা সবসময় থাকবে, থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু এসিটা কিন্তু থাকবে। তাহলে আমাদের এই ক্ষেত্রে এই দিকে এ থিটা পেলাম আর এই দিক বরাবর এসি পেলাম, তাহলে টোটাল ত্বরণটা কোন দিকে হবে, তাহলে এইখানে আমাদের একটা সামান্তরিক করতে হবে, এই দিক বরাবর হবে টোটাল ত্বরণ। আমরা ইচ্ছে করলে এই অ্যাঙ্গেলটাকে বার করতে পারি, ট্যান আলফা, এটাকে যদি আলফা বলি, ট্যান আলফা সমান হচ্ছে এ থিটা বাই এসি, বার করতে পারি ইচ্ছে করলে। এটাকে যদি আলফা বলি, ট্যান আলফা সমান হবে এ থিটা বাই এসি। তাহলে টোটাল ত্বরণটা খেয়াল রাখবে যে আমাদের প্রবলেমে কী দিয়েছে। আচ্ছা, এবারে এই যে অভিকেন্দ্র ত্বরণ, কেন্দ্রের দিক বরাবর ত্বরণ, এর কি ভ্যালু পেলাম, এর ভ্যালু পেলাম ওমেগা স্কোয়ার আর, ঠিক আছে। এবার আমরা জানি যে ভি সমান হচ্ছে ওমেগা আর, তাহলে ওমেগার জায়গায় লিখতে পারি ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। ওমেগা স্কোয়ার, ওমেগা মানে হচ্ছে ভি বাই আর, তাহলে ওমেগা স্কোয়ার হচ্ছে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর, একটা আর কেটে দিলাম, তাহলে এসির আরেকটা ফর্ম কী পেলাম, ভি স্কোয়ার বাই আর
সাধারণত এই যে দুটো ফর্ম পেলাম, এই দুটো ফর্মকে ইউজ করা হয়। আর একটা ফর্ম আছে, সেটাকে ইউজ করাই হয় না, সেটা হচ্ছে ওমেগা ইন্টু ওমেগা আর। ওমেগাটাকে ভাগ করে দিলাম, তাহলে ওমেগা মানে হচ্ছে ভি, তাহলে ওমেগা ভি স্কোয়ার ইউজ করা হয়। এই দুটোই ইউজ করা হয় সব জায়গায়, ওমেগা স্কোয়ার আর বা ভি স্কোয়ার আর। এটিকে বলা হয় অভিকেন্দ্র ত্বরণ। ঠিক আছে, চলো একটা অঙ্ক করি দেখি। বলছে একটা বস্তু 10 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। 10 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। ঠিক আছে, চলো তাহলে আটটা বলেছে 10 সেন্টিমিটার। 5 সেকেন্ড সময়ে তার কৌণিক বেগ, তার টি সমান বলেছে 5 সেকেন্ড। প্রথমে ওমেগা 1 হচ্ছে 10 রেডিয়ান পার সেকেন্ড, আর তারপরে কিছুক্ষণ পর 5 সেকেন্ড পর হচ্ছে 20 রেডিয়ান পার সেকেন্ড। তো জিজ্ঞেস করে যে মোট ত্বরণ কত, এখানে আলফা কত, ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি, মানে 20 মাইনাস 10, তাহলে 10 বাই 5, মানে 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, দু ধরনের ত্বরণ থাকে আমরা জানি, তাহলে এ থিটা কত হবে, আর আলফা, তাহলে 10 ইন্টু 2, তার মানে 20 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আর তোমার এ সেন্ট্রিফিউগালটা কত, সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার আর। ওমেগাটা তো পাল্টাচ্ছে, আমরা প্রথমে এইখানে কত এসি আছে দেখলাম, দেখি প্রথমে, ঠিক আছে, পরেটা দেখতে হওয়ার দরকার নেই। তাহলে প্রথমটা যদি দেখি 10 স্কোয়ার মানে 100 ইন্টু 10, তার মানে 1000 হয়ে গেল, এত রেডিয়ান পার না এত সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটা তো এমনি ত্বরণ। তাহলে টোটাল ত্বরণ যদি জিজ্ঞেস করে, তাহলে এ টি সমান বার করবো √, এ থিটা স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, তার মানে 20 স্কোয়ার মানে 400 প্লাস এটা স্কোয়ার, মানে একের পিঠে 3 4 5 6, 6টা সময়। এটা থেকে এটা খুব ছোটো, তাহলে এটাকে নেগলেক্ট করতেও পারি, যা করে দরকার নেই। আমাদের অ্যান্সার হবে একের পিঠে 1 2 3 দিয়ে 400। এটাকে করলে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা খেয়াল রাখবে যে ওমেগাটা পরিবর্তন হচ্ছে কিনা, এইটাই এখানে বলার বিষয়। হ্যাঁ, অ্যাঙ্গেলটাও বার করতে পারবে, অর্থাৎ এক্ষেত্রে যেটা ঘুরছে তার এই দিক বরাবর একটা ত্বরণ আছে, সেটা হচ্ছে এ থিটা, আর এই দিক বরাবর একটা ত্বরণ আছে, সেটা হচ্ছে এসি। তাহলে টোটাল ত্বরণ হবে এই দিক বরাবর, তবে এর মান হচ্ছে √, এইটা। ঠিক আছে, এটা মানটাতে চলো আমরা বার করি, দেখো এটা সহজ উপায় তোমার শিখিয়ে দিই। মনে করো এইটা কমন নিলাম, 1 2 3 4 5 6, মানে 1000 কমন নিলাম। √, কত পড়ে থাকবে, এইটার জন্য 1 পড়ে থাকলো, আর এটাতে 400 বাই 1000 পড়ে থাকলো, 400 বাই 1000, 400 বাই না 1 2 3 4 5 6, 3 4 5 6, 1 2 3 4 5 6, শূন্য দুটো শূন্য কাটলো, 4কে এটা দিয়ে কাটলাম, 4 25 0। ঠিক আছে, মানটা বার করি, দেখো এটা মান কী করে বার করবো তার উপায় আছে। তাহলে এখানে 80টা কত হবে, 80টা হবে 1000 ইন্টু 1 প্লাস 1 বাই 2500 টু দি পাওয়ার হাফ। যদি এরকম থাকে, যদি সেকেন্ড টার্মটা খুব ছোট হয়, তাহলে 1000 ইন্টু 1 প্লাস এই হাফটা এর সঙ্গে গুণ হয়ে যায়, তাহলে 1 বাই 5000 হয়ে যাবে। এটা খেয়াল রাখবে। তাহলে এটা কত হবে, এটা কত হবে, যদি 5000 একে, তাহলে 5001 বাই 5000, তাহলে 1000.2 এত সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে টোটাল ত্বরণ। ঠিক আছে, এই প্রসেসটা অনেক সময় কাজে লাগে, খুব ভালো, √, বার করার সময়। বুঝলেন, চলো নেক্সট দেখি, অভিকেন্দ্র বল। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে, তাহলে তার কেন্দ্রীয় দিক বরাবর একটা ত্বরণ থাকবেই, স্পর্শক বরাবর ত্বরণ থাকতেও পারে নাও থাকতে পারে, আমরা সেটাকে বাদ দিলাম, সেটা আমাদের এখন আর ক্যালকুলেশন নেই, তোমাদের এখনও সেটা চিন্তা করতে হবে না। ঠিক আছে, তাহলে কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে, তাহলে তার কেন্দ্রীয় দিক বরাবর একটা ত্বরণ থাকবেই, সেই ত্বরণটাকে বললাম আমরা এসি। কেন্দ্রের দিক বরাবর একটা ত্বরণ থাকবে, সেটা হচ্ছে এসির মান হচ্ছে ওমেগা স্কোয়ার আরও লিখতে পারি, বা ভি স্কোয়ার বাই আরও লিখতে পারি। তাহলে কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে,
তাহলে তাকে ঘোরার জন্য তার কেন্দ্রের দিক বরাবর একটা বল প্রয়োগ করতে হবে। সেই বলটাকেই বলা হয় অভিকেন্দ্র বল। সেটা কত হবে? এম ইন্টু এসি। তাহলে এফসির মান কত হবে? এম ইন্টু ওমেগা স্কোয়ার আর হতে পারে, বা এম বি স্কোয়ার বাই আর হতে হবে। তাহলে কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরতে চায় বা আমরা যদি তাকে ঘোরাতে চাই, তাহলে আমাকে এই বলটা তাকে সরবরাহ করতে হবে। মনে রাখবে, ঠিক আছে? এবার আসা যাক অপকেন্দ্র বল। ঠিক আছে, অপকেন্দ্র বলটা কী জিনিস? কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে তাহলে সে কিন্তু একটা বাইরে দিকে ছিটকে যাওয়ার বল অনুভব করে। তোমরা যারা নাগরদোলায় চেপেছো তারা জানো, এই নাগরদোলায় চেপে থাকলে মনে হয় যেন বাইরে ছিটকেই পড়ে যায়। বা আরেকটা খুব ভালো জিনিস আছে, মনে করো বাসে চেপে আছো, বাসটা হঠাৎ করে টার্ন নিচ্ছে। বাসের মধ্যে দেখবে যারা বসে আছে, যদি বাসটা খুব জোরে যায় তাহলে খুব ভালো ফিল করবে যে লোকগুলো সব এইদিকে ছিটকে পড়ে যেতে চাইছে। এই যে বলটা লোকগুলো ফিল করছে, এটাকে বলা হয় অপকেন্দ্র বল। অপকেন্দ্র বলকে অলিক বল বলে, তার কারণ হচ্ছে বস্তুটা যেখানে যেদিকে যেতে চায় বা এখানে গাড়িটা যেদিকে যেতে চায়, অপকেন্দ্র বলটা তার উল্টো দিকে একটা বল অনুভব করে। অর্থাৎ এখানকার যে লোকটা আছে সেই লোকটাকে কেউ ধাক্কা দিচ্ছে না, শুধুমাত্র নির্দেশতন্ত্রের ঘূর্ণনের জন্য সে একটা বলকে অনুভব করছে। ওই জন্য অপকেন্দ্র বলটাকে বলা হয় অলিক বল। তার কেউ সরাসরি তোমাকে এই বলটা প্রয়োগ করছে না, নির্দেশতন্ত্রের রোটেশনের জন্য এই বলটা তৈরি হচ্ছে, যেটা তুমি ফিল করছো। এই জন্য এই অপকেন্দ্র বলটাকে বলা হয় অলিক বল। অপকেন্দ্র বল কোন দিকে কাজ করে? বস্তু যেদিকে ঘুরছে তার থেকে বাইরের দিকে, এই দিকে অপকেন্দ্র বলটা কাজ করে। এটা কে ফিল করে? এটা যে বস্তুটা ঘুরছে সেই বস্তুটা ফিল করে। যখনই কোনো বস্তুকে বৃত্তাকার পথে ঘোরাবো তার মনে হবে সর্বদা যে আমি হয়তো বাইরের দিকে ছিটকে চলে যাচ্ছি। হঠাৎ করে যদি এই দড়িটা ছিঁড়ে দেওয়া হয়, সে হয়তো বাইরের দিকে ছিটকে চলে যায়। বুঝে গেল? চলো নেক্সট দেখি। বৃত্তাকার পথের সাইকেলের গতির ক্ষেত্রে দেখাও। দেখো, মনে করি এখানে বৃত্তাকার রাস্তা আছে, ঠিক আছে? এই রাস্তার মধ্যে তোমরা যখন ব্যাক নেবে তখন দেখবে সাইকেলটা আর সোজা থাকবে না, সাইকেলটা এরকম করে বেঁকে যাবে। ঠিক আছে, এখানে মনে তুমি চেপে আছো, সাইকেল চালাচ্ছ, ঠিক আছে? সোজা থাকবে না, সেটা কী হবে? সেটা এই উল্লম্বের সঙ্গে একটু কোণ করে বেঁকে যাবে। কেন বেঁকে যাবে? যদি সোজা হয়ে যেতে চায় তাহলে অপকেন্দ্র বল ওকে ঠেলে ফেলে দেবে। যদি বেঁকে যায় তাহলে অপকেন্দ্র বলটাকে ব্যালেন্স হতে পারে। সেটা কী করে হয়? তখন যখন এই লোকটা এখানে একটা বল প্রয়োগ করছে, তখন মাটি ওকে একটা প্রতিক্রিয়া দিচ্ছে, যেটাকে আমরা এন বললাম, ছোটটা এন বললাম। মনে করলাম এই কোণটা থিটা, অর্থাৎ উল্লম্বের সঙ্গে থিটা কোণ করে সে বেঁকে যাচ্ছে। তাহলে এন এর এই দিক বর্গ কম্পোনেন্ট হচ্ছে এন কস থিটা, আর এই দিক বর্গ কম্পোনেন্ট হচ্ছে এন সাইন থিটা। লোকটার ওজন হচ্ছে এমজি। তাহলে সাইকেলটা যদি স্থির থাকতে চায় তাহলে এন কস থিটাটা এমজির সঙ্গে সমান হবে, এটা তো বুঝতেই পারছি। অপকেন্দ্র বলটা এইদিকে কাজ করছে, তাই না? অপকেন্দ্র বলটা সবসময় যেদিকে ঘুরতে চায় তার বাইরের দিকে কাজ করে। তাহলে এন সাইন থিটাটা সেই অপকেন্দ্র বলটাকে সামলাচ্ছে। বা আমরা বলতে পারি যে এন সাইন থিটাটা এই সাইকেলটাকে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সরবরাহ করছে। একে তো ঘুরতে গেলে একটা অভিকেন্দ্র বল লাগবে, তাহলে এই এন সাইন থিটাটা সেই অভিকেন্দ্র বলটা সরবরাহ করছে। এটা যদি অভিকেন্দ্র বল দিয়ে বলি, আর অপকেন্দ্র বল দিয়ে যদি বলি তাহলে বলবো যে লোকটা যখন সাইকেল নিয়ে ঘুরছে তখন তার উপরে একটা অপকেন্দ্র বলটা কাজ করছে, সেই অপকেন্দ্র বলটাকে সামলাচ্ছে এন সাইন থিটা। দুটোকে বলার ধারণা আলাদা। মেন কথা হচ্ছে যে এই এন সাইন থিটাটা অ্যাকচুয়ালি অভিকেন্দ্র বল, যখন সাইকেল নিয়ে ঘুরছে তখন প্রয়োজনীয় অভিকেন্দ্র বলটাকে সরবরাহ করছে, এম বি স্কোয়ার বাই আর। এইটাকে যদি এটা দিয়ে ভাগ করে দিই, অর্থাৎ যদি এন সাইন থিটা বাই এন কস থিটা করি, তাহলে কি পাবো? এম বি স্কোয়ার বাই আর বাই এম জি। দেখো এন এন কেটে গেল, সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা, সমান হচ্ছে এমটা কেটে গেল, ভি স্কোয়ার বাই আর জি। তাহলে এইটাই হচ্ছে থিটার সূত্র, কত ডিগ্রি কোণে হেলে যাবে তার সূত্র। কোনো সাইকেল যদি একটা রোটেশন নাই, কোনো একটা বাঁক নাই, তাকে কত ডিগ্রি কোণে ভাঙতে হবে, কত ডিগ্রি করে বেঁকতে হবে, সেটা
এই সূত্রটা বলে দিচ্ছি, ঠিক আছে। দেখো ভি যত বেশি হবে ট্যান থিটা তত বেশি হবে, অত থিটা যত বেশি হবে। ওই জন্য দেখবো যেগুলো রেসিং কার যেগুলো থাকে, সেই রেসিং কারগুলো কিন্তু রাস্তার সঙ্গে অনেক কোণে হেলে যায়, অনেক প্রচুর কোণে হেলে যায়, কারণ তাদের বেগ বেশি থাকে, ওই জন্য থিটা বেশি হয়। তো নেক্সট টপিকটা বুঝো। তাহলে কি এই সাইকেলটা যে কোনো বেগ নিয়ে যেতে পারবে, কিন্তু তার একটা লিমিট আছে। সেই লিমিটটা কতটা, ঠিক আছে, সেই লিমিটটা কতটা, কত বেগ নিয়ে সে যেতে পারবে। দেখো এই সাইকেলটা কিন্তু এইদিকে স্লিপ কাটার চেষ্টা করছে, এই সাইকেলটা এইদিকে স্লিপ কাটার চেষ্টা করছে। যখনই একটা রোটেশন নেবে তখন কিন্তু সাইকেলটা স্লিপ কাটার চেষ্টা করবে। কোথায়? এইখানটা স্লিপটা হচ্ছে, তার মানে এইখানে কিন্তু একটা ঘর্ষণ বল কাজ করছে। আমাদের এন ফেন কিছু নাই, এগুলো বাদ দাও, আগে ওটা অপকেন্দ্র দিয়ে বল দিয়ে বুঝলাম। সাইকেলে যদি এইদিকে স্লিপ করার চেষ্টা করছে, এইদিকে ঘর্ষণ বল তাকে আটকাচ্ছে। এই ঘর্ষণ বলটা কতক্ষণ আটকাবে? ঘর্ষণ বল তো একটা ম্যাক্সিমাম লিমিট আছে। তো মনে করলাম দেখো এর বেগটা যদি বাড়ে, তাহলে বাইরের দিকে বেগটা হচ্ছে, বাইরের দিকে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে এমভি স্কোয়ার বাই আর। তাহলে ঘর্ষণ বলটা যতক্ষণ পর্যন্ত এমভি স্কোয়ার বাই আর এর থেকে বড় বা সমান হয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত সাইকেলটা স্থির থাকবে, অর্থাৎ সাইকেলে রোটেট করতে পারবে। বুঝে গেল? বাইরের দিকে যেটা ফেলতে চাইছে সেটা হচ্ছে এমভি স্কোয়ার বাই আর, আর যেটাকে ধরতে চাইছে সেটা হচ্ছে ঘর্ষণ বল। তাহলে এই ঘর্ষণ বলটা নিশ্চয়ই এমভি স্কোয়ার বাই আর থেকে, মানে স্থিত ঘর্ষণের সীমাস্ত মানটা অবশ্যই এমভি স্কোয়ার বাই আর থেকে বেশি হতে হবে। তারপর এফ আমরা জানি যে এফ এর মান হচ্ছে মিউ এন, আর এন সমান এক্ষেত্রে এমজির সঙ্গে সমান, তাহলে মিউ এমজি গ্রেটার দেন ইকুয়াল টু এমভি স্কোয়ার বাই আর। এমটা কেটে দিলাম, তাহলে ভি স্কোয়ার লেস দেন ইকুয়াল টু উল্টে দিলাম, ঠিক আছে, আরটা এদিকে চলে গেল, মিউ আর জি হয়ে গেল। তাহলে ভি লেস দেন ইকুয়াল টু ওভার মিউ আর জি। তাহলে এইটাই হচ্ছে সাইকেলের বেগের ফর্মুলা। তাহলে সাইকেলের ম্যাক্সিমাম বেগ কত হতে পারে? ভি এমটা ভি এম মানে যে ম্যাক্সিমাম কত হতে পারে সেটা হচ্ছে মিউ আর জি। তাহলে এইটাই হচ্ছে সাইকেলের ম্যাক্সিমাম বেগ √ মিউ আর জি। তার থেকে বেশি যদি হয়ে যায় তাহলে অপকেন্দ্র বলকে ফেলে দেবে, ঘর্ষণ বলকে ধরে রাখতে পারবে। সেই সময় এর নতিকোণটা কত হবে, থিটাটা কত হবে? তাহলে ভি স্কোয়ারের জায়গায় আমরা মিউ আর জি বসিয়ে দিই, তাহলে ট্যান থিটা সমান কত হবে? ভি স্কোয়ারের জায়গায় আমরা বসিয়ে দিলাম মিউ আর জি, তাহলে মিউ আর জি বাই আর জি, আর জি কেটে গেল, তাহলে ট্যান থিটা সমান হবে মিউ। তাহলে এটাই হচ্ছে থিটার ম্যাক্সিমাম ভ্যালু, থিটার ম্যাক্সিমাম ভ্যালু ট্যান ইনভার্স মিউ। তার থেকে বেশি কোণে ঝুঁকতে পারবে না সাইকেলটা, তার থেকে বেশি কোণে ঝুঁকলে পড়ে যাবে, তার ঘর্ষণ বল আর আটকে রাখতে পারবে না। ঠিক আছে, চলো নেক্সট দেখি। বলছি একটা সাইকেল আরোহী একজন সাইকেল আরোহী 18 কিলোমিটার/ঘন্টা বেগে 20 মিটার ব্যাসার্ধের পথে ঘুরছে। উল্লম্বের দিকে স্যার নতির কোণের মান কত? কিছুই নাই, বেগটা কত? 18 কিলোমিটার/ঘন্টা, মিটার/সেকেন্ডে নিয়ে আসি, 18 ইন্টু 5/18, তাই তো? কিলোমিটার/ঘন্টাকে মিটার/সেকেন্ডে আনতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হলো? 5 মিটার/সেকেন্ড। ট্যান থিটা কতবার করলাম? উল্লম্বের সঙ্গে কোণ যদি থিটা হয় ট্যান থিটা সমান হচ্ছে ভি স্কয়ার বাই আর জি। ঠিক আছে, অনেক সময় অনুভূমিকের সঙ্গে কোণ দেয়, যদি অনুভূমিকের সঙ্গে কোণ দেয় তাহলে কট থিটা হয়ে যাবে, এটা কট থিটা সমান ভি স্কয়ার বাই আর জি। তাহলে ভি হচ্ছে 5/2, আরটা কত দিয়েছে আমাদের অঙ্কে? আরটা দিয়েছে 20 মিটার, ঠিক আছে। তাহলে 20 ইন্টু জি এর মান 10 নিলাম, চলো, তাহলে 5টাকে 5 ইন্টু 5 লিখি, 5 4 20, 5 2 10, মানে 1/8, 1/8। তাহলে থিটা সমান কত হবে? ট্যান ইনভার্স 1/8। এটা যদি তোমরা ক্যালকুলেটারে হিসাব করো তাহলে দেখবে 2 ডিগ্রি কাছাকাছি বেরোবে, 2.27 ডিগ্রি বেরিয়েছে আমাদের বইয়ে,
যেখানে জি সমান 9.8 ধরেছে, জি সমান 9.8 ধরে থিটা সমান 2.27 ডিগ্রি বেরিয়েছে। ঠিক আছে, চলো নেক্সট দেখি। দেখো ইন্টারেস্টিং অঙ্ক। বলছে 33.13 আরপিএম গতিতে ঘূর্ণনশীল একটি টেবিলের উপর রাখা একটি মুদ্রা না পিছলে টেবিলের সঙ্গে ঘুরতে পারে যদি অক্ষ থেকে মুদ্রাটির দূরত্ব 10 সেন্টিমিটার হয়। যদি টেবিলটি 45 আরপিএম গতিতে ঘুরতে থাকে তাহলে মুদ্রাটি অক্ষ থেকে সর্বাধিক কত দূরত্বে থাকলে সেটি পিছলে যাবে না। ঠিক আছে, দেখো কি দিয়েছে, মনে করো এটা আমাদের টেবিল, এটা সেন্টার, সেন্টার থেকে আমাদের কত দূরে মুদ্রাটির দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার, মুদ্রাটির দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার দূরে একটা এখানে পয়সা রাখা আছে, এই টেবিলটা ঘুরছে, তাহলে মুদ্রাটার উপর একটা বাইরে দিকে বল কাজ করবে, তো মুদ্রাটা পড়ছে না, তাহলে কি আটকে রেখেছে? ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বলের মান কত এই ক্ষেত্রে? এক্ষেত্রে ঘর্ষণ বলের মান হচ্ছে এম ওমেগা স্কয়ার আর ওমেগা 1 ধরি, যেক্ষেত্রে ওমেগা 1টা বলেছে 33.13 আরপিএম, মানে 100/3 আরপিএম। ঠিক আছে, এখন দূরত্বটা r1 বলে, তাহলে এই ক্ষেত্রে মুদ্রাটা ছিটকে পড়ে যাচ্ছে না, তার কারণ ঘর্ষণ বলটা এম ওমেগা স্কয়ার আর এর সঙ্গে সমান, বা এম ওমেগা 1 স্কয়ার আর ওয়ান এর সঙ্গে সমান। ঠিক আছে, আমি ডিস্টেন্সটা কি করলাম, ডিস্টেন্সটা জানি না, আমি গতিটা 45 আরপিএম করে দিলাম, তাহলে ওমেগা 2টা করে দিলাম 45 আরপিএম। ঘর্ষণ বলটা তো পাল্টাবে না, ঘর্ষণ বলটা পাল্টাবে না। মনে করলাম এখন ডিস্টেন্সটা হয়ে গেল r2, তাহলে এখন ঘর্ষণ বল সেম আছে, এম ওমেগা 2 স্কয়ার r2 হবে। ঠিক আছে, ওমেগা 45 আরপিএম যখন করছি, ওমেগাটা অ্যাকচুয়ালি বেড়েছে, তাহলে r2টাকে কমতে হবে, কারণ ঘর্ষণ বলটা তো আমার বাড়ছে না। তাহলে এখন যদি স্থির থাকতে হয় তাহলে অপকেন্দ্র বলটা সেই ঘর্ষণ বলের সঙ্গে সমান হবে, তাহলে এই দুটো অবশ্যই সমান। তাহলে সমান মানে কি বলবো, ওমেগা 1 স্কয়ার r1 ইকুয়াল টু ওমেগা 2 স্কয়ার ইন্টু r2, এমটা তো কেটেই যাবে, আমাকে r2টা বার করতে বলেছে, r2 কত হবে, এটা এম কেন বললাম, ওমেগা 2 হবে, তাহলে ওমেগা 1 বাই ওমেগা 2 তার হোল স্কয়ার ইন্টু r1। ওমেগা 1টা কত, 100/3, তাহলে 100/3 ইন্টু 45 তার স্কয়ার ইন্টু r1টা কত 10 সেন্টিমিটার। ঠিক আছে, 5 দিয়ে কাটি, 5 9 45, 5 20 100, তার মানে এটা কত হবে 400 হলো উপরে, নিচে কত হবে, আবার এখানে একটা 10 আছে, তাহলে 4000 হয়ে গেল, নিচে কত হবে 9 কে 9 8 9 72, তাহলে 4000/729, 4000/729 দেখে একটু ক্যালকুলেশন করে কত আসছে, 4000/729, 4 1 2 3 5 তো 7 2 9 5.5, তাহলে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে 5.5 সেন্টিমিটার। দেখো ওমেগা 2টা বাড়ার জন্য এখন দূরত্বটা কমে গেছে, ওমেগা 2 বেড়েছে মানে তোমার অপকেন্দ্র বলটা বাড়তে পারে যদি এক জায়গায় থাকি, তাই জন্য ডিস্টেন্সটাকে কমাতে হবে, বুঝা গেছে? চলো নেক্সট দেখি। এটা খেয়াল করবে, দেখবে যেটা টেবিলের উপর, টেবিলটা ঘুরছে, টেবিলের উপর একটা বস্তুকে রেখেছো, টেবিলটি বস্তু ছিটকে পড়ছে না, কারণ ঘর্ষণ বলটা অপকেন্দ্র বলটাকে আটকে রেখে দিয়েছে। নেক্সট অঙ্ক দেখো, যে একটা টেবিলের কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরে একটি বস্তু স্থির অবস্থায় আছে, যদি বস্তুর টেবিলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.3 হয় তবে টেবিলটি সর্বোচ্চ কত আরপিএস, সর্বোচ্চ আরপিএস কত হলে বস্তুটি টেবিল থেকে ছিটকে পড়বে না। একই অঙ্ক,
একই অঙ্ক। এইরকম টেবিল আছে, টেবিলের উপর এখানে বস্তু আছে, তাহলে ছিটকে পড়বে না যদি ঘর্ষণ বলটা এম ওমেগা স্কয়ার আর এর সঙ্গে সমান হয়, অপকেন্দ্র বলের সঙ্গে সমান হয়। অপকেন্দ্র বল অভিকেন্দ্র বলের মানটা একই, শুধু কনসেপ্টটা আলাদা। অভিকেন্দ্র বলটা প্রয়োগ করতে হয় কোনো বস্তুকে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য, আর অপকেন্দ্র বলটা কোনো বস্তুর উপর কাজ করে যদি সেই বস্তুটা বৃত্তাকার পথে ঘোরে, ঠিক আছে, কিন্তু ইকুয়েশনটা একই। তাহলে এই ছিটকে যেতে চাইছে মানে অপকেন্দ্র বল কাজ করছে, সেটা কত এম ওমেগা স্কয়ার আর, সেটা যদি আটকা যায় তাহলে তাকে ঘর্ষণ বল এখানে আটকাচ্ছে। তাহলে এফ মানে কত মিউ এন, এন কত হয় এম জি হয়, এখানে নততল টতল কিছুই নেই, তাহলে মিউ ইন্টু এম জি ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার আর। আমাকে কি জানতে চেয়েছে, আমাকে ওমেগাটা জানতে চেয়েছে, রোটেশন পার সেকেন্ড আরপিএস জানতে চেয়েছে। রেভলিউশন পার সেকেন্ড মানে সেকেন্ডে কবার ঘুরছে, মানে ওমেগাটা সেকেন্ডে কবার ঘুরছে সেটা জানতে চেয়েছে। এমটা তো কেটেই গেল, ওমেগা সমান কত হবে রুট ওভার মিউ জি বার আর মিউটা কত, মিউটা দিয়েছে আমাদের 0.3, ঠিক আছে, মিউটা দিয়েছে 0.3, জি এর মান কত, 8টা কিসে দিয়েছে সেন্টিমিটার দিয়েছে, তাহলে জি এর মান হচ্ছে 980 বাই 8টা কত, 8টা হচ্ছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার 0 0 কেটে দিলাম, তাহলে রুট ওভার কত হবে 3 8 24 4 3 7 27 29, রুট ওভার 29.4, দেখি কত আছে 29.4 তার রুট ওভার 5.42, 5.42 রেডিয়ান পার সেকেন্ড। কিন্তু আমাকে চাইনি এটা, আমাকে চেয়েছে আরপিএস এর উত্তর চেয়েছে, মানে সেকেন্ডে কবার ঘুরছে। সেক্ষেত্রে এন সমান থিটা বাই 2 পাই, এখানে সেকেন্ডে এত রেডিয়ান তৈরি করছে, তাহলে এত রেডিয়ান মানে কবার ঘোরা, সেটাকে 2 পাই দিয়ে ভাগ করে দিলেই পেয়ে যাব, ঠিক আছে, 2 পাই দিয়ে গুণ করে ভাগ করে দিই, তাহলে 5.42 ডিভাইড বাই 2 ইন্টু 3.14, তাহলে ডিভাইড বাই 2 ডিভাইড বাই 3.14 0.86 এত আরপিএস, ঠিক আছে। থিটাটা আমি পেয়েছিলাম 5.42, থিটা সমান হচ্ছে 2n পাই, যদি n বার ঘুরে 2n পাই, ঠিক আছে। তো নেক্সট বেশ, সাইকেলের যে কথাটা বললাম, সাইকেলের যে গল্প বলছিলাম, সাইকেল নয় তুমি চালাচ্ছ, সাইকেল 2 চাকার গাড়ি, কোনো অসুবিধা নাই, সাইকেল নিজে নিজেই হেলে যাবে। কিন্তু যদি 4 চাকা গাড়ি হয় সে তো নিজে নিজে হেলবে না। মনে করো এরকম একটা রাস্তায়, এরকম জায়গায় রাস্তায় এরকম 4 চাকা গাড়ি মনে করে যাচ্ছে আগুবি করে, যা হোক এরকম 4 চাকা গাড়ি সে এইদিকে যাচ্ছে, ঠিক আছে, তাহলে সে তো আর অ্যাঙ্গেল করতে পারবে না, তাহলে তাকে অপকেন্দ্র বলটাকে যদি ব্যালেন্স করতে যায় বা তাকে যদি অভিকেন্দ্র বল সরবরাহ করতে হয়, সেক্ষেত্রে কে করবে? ট্রেনের ক্ষেত্রে হয়, ট্রেনও রোটেশন, ট্রেনও খুব হালকা টার্ন নেয়, ট্রেন একবারে যে স্ট্রেট লাইনে যায় সেরকম নয়, ট্রেনেরও টার্ন থাকে। তাহলে এক্ষেত্রে এই গাড়িটাকে বাঁচানোর একটা উপায়, দুটো উপায় আছে, ঠিক আছে, তার মধ্যে একটা উপায় হচ্ছে ঘর্ষণ বল। তাহলে গাড়িটার উপর অপকেন্দ্র বল এইদিকে কাজ করছে, সেটা হচ্ছে এম ওমেগা স্কয়ার আর, এবং গাড়িটার চাকায় ঘর্ষণ বল এইদিকে কাজ করছে, সেটা হচ্ছে আমি এফ। তাহলে যদি সর্বোচ্চ বলের কথা চিন্তা করি, অ্যাকচুয়ালি যদি বস্তুটা যেতে চাই তাহলে এফটা গ্রেটার দ্যান ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার আর এর সঙ্গে সমান হয়। এবারে এফ সমান হচ্ছে মিউ এন, মানে মিউ এম জি গ্রেটার দ্যান ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার আর, এম ভি স্কয়ার বাই আর লিখি, এমটা কেটে গেল, তাহলে ভি স্কয়ার সমান ভি স্কয়ার লেস দ্যান ইকুয়াল টু মিউ আর জি হবে, তাহলে ভি লেস দ্যান ইকুয়াল টু রুট ওভার মিউ আর জি হবে। তাহলে গাড়িটার সর্বাধিক বেগ ভি ম্যাক্স যেটা বলি সেটা হতে পারে রুট ওভার মিউ আর জি, এটাই হচ্ছে গাড়িটার সর্বাধিক বেগ, ঠিক আছে। এবার যদি কোনো লোক এটা না জানে, সে যদি খুব জোরে বাঁক নিতে যায় তাহলে কিন্তু ঘর্ষণ বলতে আটকাতে পারবে না,
অপকেন্দ্র বলের জন্য সে কিন্তু ছিটকে পড়ে যাবে, ঠিক আছে, ছিটকে পড়ে যাবে। এইটাকে বাঁচানোর জন্য কি করা হয়, এই রাস্তাটাকে এরকম উঁচু করে দেওয়া হয়, ঠিক আছে, এই রাস্তাটাকে উঁচু করে দেয়, একে বলা হয় বৃত্তপথের ব্যাংকিং। তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ যে রাস্তাটা কেমন উঁচু করা আছে, এরকম উঁচু করে দেওয়া হয়েছে, এই দিকটা উঁচু করেছে, এখানে এই দিকটা উঁচু করেছে, এখানে আমরা এই দিকটা উঁচু করেছি। এতে করে সুবিধা কি হয় দেখি আমরা, সুবিধা কি হয়, মনে করো এখানে একটা গাড়ি সে টার্ন নিচ্ছে, ঠিক আছে, সে টার্ন এইভাবে আনলে হবে না, যাক টার্ন নিচ্ছে মানে গাড়ির মুখটা হচ্ছে এইটা, সে এই দিকে করে এইদিকে ঘুরছে, ঠিক আছে, সে এই দিকে করে এইদিকে ঘুরছে, ঠিক আছে। রাস্তাটা কি করা হয়েছে, রাস্তাটা একদিকটা থেকে একদিকে উঁচু করে দেওয়া হয়েছে। মনে করলাম ঘর্ষণ নাই, এখন ঘর্ষণটা বাদ দাও। এইটা করার জন্য ওর মধ্যে কি পরিবর্তন হচ্ছে সেইটা আমরা দেখব। দেখো রাস্তাটা যে প্রতিক্রিয়া বল সেটা এইদিকে এন, গাড়িটার ওজন কোন দিকে, নিচের দিকে mg। এখন এনটাকে যদি দুটো কম্পোনেন্টে ভাঙি, দেখো এই কোণটা থিটা হবে, এটা যদি থিটা হয় তাহলে এই কোণটা থিটা হবে, তাহলে এই দিক বরাবর কম্পোনেন্ট হবে n cos থিটা, আর এই দিক বরাবর কম্পোনেন্ট হবে n sin থিটা। তাহলে n cos থিটাটা mg কে ব্যালেন্স করবে, আর n sin থিটাটা প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সরবরাহ করবে। সে তো এই দিকে টার্ন নিচ্ছে, এই দিকে টার্ন নিচ্ছে, তাহলে n sin থিটাটা প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সরবরাহ করবে, বা অন্য কথায় বলতে পারি যে বস্তুটার উপর যে অপকেন্দ্র বলটা কাজ করছে সেটাকে ব্যালেন্স করবে। তাহলে n sin থিটা সমান হবে mv স্কয়ার বাই r, ঠিক আছে। তাহলে এখান থেকে tan থিটা সমান কত পাবো, এটাকে এটা দিয়ে ভাগ করবো, তাহলে দেখবে v স্কয়ার বাই rg পাবো। তাহলে tan থিটা মানে কি h বাই x, তাহলে h বাই x ইজ ইকুয়াল টু v স্কয়ার বাই rg। তাহলে এখান থেকে যদি v বার করি তাহলে v সমান হবে রুট ওভার hrg বাই x। তাহলে এইটাই হচ্ছে বস্তুটার, এই গাড়িটার সর্বোচ্চ বেগ। এবং এই যে রাস্তাটাকে এইভাবে বেঁকিয়ে দেওয়া হয়েছে, সেই ট্রেনের ক্ষেত্রেও থাকে যে একটা লাইন একটু উপরে থাকে, তাহলে এই রাস্তাটা যদি ঘর্ষণ না থাকে তাহলে গাড়িটা সর্বোচ্চ এই বেগ নিয়ে যেতে পারবে, বুঝে গেল। এইটাকে বলা হয় রাস্তার ব্যাংকিং। এটা ব্যাংকিং কোণ হচ্ছে থিটা, থিটা কোণে ব্যাংকিং করার জন্য আমাদের বেগটা যেটা হয়েছে সেটা হচ্ছে hrg বাই x, বুঝে গেল। এবার এর সঙ্গে যদি ঘর্ষণ অ্যাড হয় তাহলে কি হতে পারে, এর সঙ্গে ঘর্ষণ অ্যাড হলো, দেখো বস্তু যদি গাড়িটি যদি খুব জোরে ঘোরে তাহলে তার বাইরের দিকে ছিটকে যাওয়ার প্রবণতা আছে, তাহলে ঘর্ষণটা এইখানে চাকা বরাবর নত বরাবর এই দিক বরাবর কাজ করছে, ঠিক আছে। এটা তো বোঝা গেল, এটা আমি মুছে দিচ্ছি, তার সঙ্গে ঘর্ষণ এবার অ্যাড করব, ঠিক আছে। তো এই যে অ্যাঙ্গেলটা পাচ্ছি এই অ্যাঙ্গেলটা হবে থিটা, সেক্ষেত্রে এফ এর এই দিক বরাবর কম্পোনেন্ট হবে এফ cos থিটা, আর mg বরাবর এই দিকে বরাবর কম্পোনেন্ট হবে এফ sin থিটা, ঠিক আছে, বুঝে গেল। কারণ অপকেন্দ্র বলের জন্য বস্তুটা ওইদিকে ছিটকে পড়ে যেতে চাইছে, এখানে ঘর্ষণ বলটা গাড়িটাকে হেল্প করছে, সেক্ষেত্রে বেগটা কত হবে বার করবে, এটা আরো জেনারেল কেস। তাহলে এফটা এইদিকে কাজ করবে, যার এই দিক বরাবর কম্পোনেন্ট হচ্ছে এফ cos থিটা, আর নিচের দিকে বরাবর হচ্ছে এফ sin থিটা। এখন কে এটাকে ব্যালেন্স করবে, বুঝতেই পারছি যে n cos থিটা ব্যালেন্স করবে mg প্লাস এফ sin থিটাকে, এফ sin থিটাটাকে যদি ওদিকে নিয়ে যাই তাহলে n cos থিটা মাইনাস এফ sin থিটা, এফ মানে হচ্ছে মিউ n sin থিটা ইজ ইকুয়াল টু mg, ঠিক আছে। এফ sin থিটা ওদিকে নিয়ে গেলাম, এফের জায়গায় মিউ n বসিয়েছি, এনটা যদি কমন নিই cos থিটা মাইনাস মিউ sin থিটা ইজ ইকুয়াল টু mg। এই ক্ষেত্রে এই বলটা প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সরবরাহ করবে বা অপকেন্দ্র বলকে ব্যালেন্স করবে, তাহলে এই বলটা নিশ্চয়ই mv স্কয়ার বাই r এর সঙ্গে সমান। এই বলটা কত, এফ এর জায়গায় যদি মিউ n বসাই দিয়ে যদি nটা কমন নিই তাহলে n ইন্টু
সাইন থিটা প্লাস মিউ কস থিটা ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর হবে। ঠিক আছে, এই বলটা আমাদের প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সরবরাহ করছে বা অপকেন্দ্র বলটাকে ব্যালেন্স করছে, দুটোই বলতে পারি, অসুবিধা নেই। এখন এইটাকে যদি এইটা দিয়ে ডিভাইড করি, ঠিক আছে, এইটাকে যদি এটা দিয়ে ডিভাইড করি তাহলে কি পাবো? এখানে বলি এটাকে যদি এটা দিয়ে ডিভাইড করি তাহলে এনটা তো কেটে যাবে, তাহলে সাইন থিটা প্লাস মিউ কস থিটা ডিভাইড বাই কস থিটা মাইনাস মিউ সাইন থিটা, কস থিটা মাইনাস মিউ সাইন থিটা ইজ ইকুয়াল টু পাবো ভি স্কোয়ার বাই আর জি। এটা বাই এটা করলে ভি স্কোয়ার বাই আর জি হবে, তাহলে ভি স্কোয়ার বাই আর জি। তাহলে ভি সমান কত হবে? রুট ওভার আর জিটা দিকে যাবে, রুট ওভার হয়ে গেছে, রুট ওভার সাইন থিটা প্লাস মিউ কস থিটা বাই কস থিটা মাইনাস মিউ সাইন থিটা। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে এক্ষেত্রে ভি এর ভ্যালু। ঠিক আছে, চলো নেক্সট। এটাকে ট্যান থিটা করতে পারো, ওপর নিচে যদি কস থিটা দিয়ে ভাগ করো, ওপর নিচে এটাকেও কস থিটা ভাগ, এটা দিয়ে কস থিটা ভাগ, তাহলে এটা ট্যান থিটা প্লাস মিউ আসবে, আর এটাতে 1 মাইনাস মিউ ট্যান থিটা আসবে। ঠিক আছে, চলো নেক্সট দেখি। চলো নেক্সট দেখি, অঙ্ক দেখো। বলছে কোনো পাহাড়ি রাস্তার প্রস্থ 10 সেন্টিমিটার এবং বক্রতা ব্যাসার্ধ 100 মিটার। ঠিক আছে, যদি রাস্তাটি অনুভূমিক থাকে এবং কোনো ব্যাংকিং না থাকে এবং ভূমির সঙ্গে চাকার ঘর্ষণ গুণাঙ্ক যদি 0.1 হয়, তবে গাড়িটি সর্বোচ্চ কত বেগে যাবে? সোজা অঙ্ক, ভি হচ্ছে রুট ওভার মিউ আর জি। ব্যাংকিং নাই, প্লেন রাস্তা, প্লেন রাস্তা, সেটা 100 মিটার ব্যাসার্ধের মধ্যে দিয়ে ঘুরছে। ঠিক আছে, কত হবে? মিউটা কত বলেছে? মিউটা আমাদের বলে দিয়েছে 0.1, তাহলে 0.1 ইন্টু আর এর মান হচ্ছে 100 মিটার, জি এর মান 9.8 বসালাম, তাহলে কত হবে? আচ্ছা 10 বসাই আমাদের, তাহলে রুট স্কোয়ার করতে, রুট ওভার করতে সুবিধা হবে। রুট ওভার 100 হবে, আমরা 10 মিটার পার সেকেন্ড হবে সর্বোচ্চ। এবার বলেছে যে ঘর্ষণ নেই, যদি ঘর্ষণ না থাকে তবে রাস্তার দুই ধারের উচ্চতার পার্থক্য কত হওয়া উচিত যাতে ওই বেগে গাড়ি চললেও গাড়িটি পিছলে যাবে? আমাদের ব্যাংকিং এর কথা বলেছে, এরকম ব্যাংকিং এর কথা বলেছে, এটা এইচ এটা এক্স। ঠিক আছে, তো যদি ব্যাংকিং থাকে তাহলে আমরা এক্ষুনি পেলাম ভি সমান কত পেলাম? রুট ওভার এইচ আর জি বাই এক্স। আমাকে এক্সটা হচ্ছে চওড়া, যেটা বলে দিয়েছে 10 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে, এই প্রস্থটা বলেছে 10 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.1 মিটার। বসিয়ে দিই, আমাকে অ্যাকচুয়ালি এইচটা জানতে চাইছে, তাহলে স্কোয়ার করে দিই। এইচ সমান দেখো হবে ভি স্কোয়ার এক্স বাই আর জি। ঠিক আছে, এটা স্কোয়ার করে দাও, তাহলে এটা চলে যাবে। তাহলে এইচটা জানতে চাইছে ভি স্কোয়ার এক্স বাই আর জি। ভিটা হচ্ছে এই বেগেই যেতে চাইছি, তাহলে 10 স্কোয়ার মানে 100, এক্সটা চওড়া হচ্ছে 0.1 মিটার, আরটা বলেছে 100 মিটার ব্যাসার্ধের একটা রাস্তা, জি এর মান 10, 100 কেটে গেলাম, তার মানে কত হবে? 0.01 মিটার, তার মানে 1 সেন্টিমিটার। তার মানে ওই একটা সাইডকে 1 সেন্টিমিটার চওড়া করতে হবে। আচ্ছা এখানে একটু ভুল করেছি, এখানে চওড়াটা, আচ্ছা এটা ঠিক করে দিতে, ঠিক করে দিচ্ছি, ঠিক করে। তাহলে এখানে এক্সটা দিয়েছে আমাদের 10 মিটার। ঠিক আছে, অঙ্কতে আমি 10 সেন্টিমিটার লিখেছি, এটা 10 মিটার হবে।
ঠিক আছে, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, সেন্টিমিটার হবে না, এটা 10 মিটার হবে। আর ভি এর সূত্র হচ্ছে √, কারণ 10 সেন্টিমিটার চওড়া রাস্তা হয় না, তাই তো। ভি এর মান হচ্ছে তোমার h/g/x, তাই তো, এটাই তো পেলাম। এইচটা জানতে চাইছে, তাহলে ভি স্কোয়ার সমান হচ্ছে h/g/x। তাহলে এইচটা জানতে চাইছে আমাদের, উচ্চতা কত, তো সেটা হবে ভি স্কোয়ার x/rg, ভি স্কোয়ার x/rg। ভিটা কত 10, তার মানে 100, এক্সটা কত 10/8টা কত, 8টা হচ্ছে 100, জিটা হচ্ছে 10, কেটে গেল সব 1 মিটার। তাহলে রাস্তাটা 1 মিটার চওড়া হবে। ঠিক আছে, ঠিক আছে। তো আশা করি আজকে যে জিনিসটা পড়ালাম তোমাদের অভিজ্ঞত ত্বরণ এবং অভিজ্ঞত ত্বরণ থেকে যে সমস্ত অঙ্কগুলো বোঝালাম, তোমরা আশা করি সেগুলো বুঝতে পেরেছো। ঠিক আছে, পরের দিন এই বিষয়ে অনেক অঙ্ক আছে, আমরা সেই অঙ্কগুলোকেই আলোচনা করবো। আরও অঙ্ক আছে, অনেক রকমের অঙ্ক হয়। যেমন তোমরা যদি মেলায় যদি হয়, সেখানে দেখবা মরণ খাঁচা বলে একটা জিনিস আছে, যেখানে একটা খাঁচার মধ্যে মোটরসাইকেল চালানো হয়। সেখানেও কিন্তু একটা ফিজিক্সের থিওরি আছে। তো সেই থিওরিগুলোকে নিয়েও আমরা আলোচনা করবো। এই অঙ্কটা যেটা দেখছো, এই অঙ্কটা নিয়ে আমরা পরের দিনকে আলোচনা করবো। বিশেষ কিছু নেই, সমস্ত এই অপকেন্দ্র বল এবং অভিকেন্দ্র বলের অঙ্ক। ঠিক আছে, আজকে থাক, তাহলে ভালো থেকো।